আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নুহার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটি রুমে চেয়ারের সাথে নিজেকে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। তার সামনে সোহান বসে আছে। সোহানের চোখে মুখে রাগ স্পষ্ট। নুহার ভীষণ ভয় হচ্ছে। ভয় কাঁপতে কাঁপতে সে বলল, আমাকে এখানে কেন এনেছেন? সোহান রাগে চিল্লিয়ে উঠল, কেন এসেছিস মানে? তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে তো বেশ মিথ্যা কথা বলে বেড়াও, তাই না? আমি র্যাগিং করেছিলাম তোমাদের, তাই না? তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। নিজে সেদে এসে শত্রু হলে আমার। তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো ভেবেছো? তোমাদেরকে শাস্তি পেতে হবে। নুহা মনে মনে আল্লাহকে স্মরণ করছে। কান্নার কারণে তার নিকাব একদম ভিজে নাক আর মুখের সাথে লেপ্টে গিয়েছে। এতে নুহার নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছিল। নুহার এমন অবস্থা দেখে সোহানের কেন জানি একটু মায়া হচ্ছিল। আর যাই হোক, সোহান এতটাও খারাপ না যে সে কারো ক্ষতি করতে পারে। শুধুমাত্র নুহা আর আফিফকে ভয় দেখানোর জন্যই নুহাকে তুলে আনা। আর বাকিটা জাইরা বলল, নুহার সাথে তার নাকি কি বোঝাপড়া আছে। সোহান সেই না নুহার নিকাবে হাত দেওয়া মাত্রই নুহা একটু লাফিয়ে উঠল। এ কি করছেন? নিকাবে কেন হাত দিচ্ছেন? তোমার নিকাবের কারণে তোমার নিঃশ্বাস আটকে আসছে, তাই সরিয়ে দিলাম। সোহানের নরম স্বরে কথা বলা দেখে নুহা কিছুটা অবাক হলো। না, দরকার নেই, আমি ঠিক আছি। আর আপনি না আমাকে শাস্তি দেওয়ার জন্য এনেছেন, তাহলে এত দয়া দেখাচ্ছেন কেন? সোহান এই কথায় খুব বিরক্ত হলো। সে নুহাকে রেখে বাহিরে বেরিয়ে আসলো। বাহির থেকে দরজা লক করে দিয়ে ফোন বের করে জাইরাকে কল দিল, কিন্তু জাইরা ফোন ধরছে না। আবারও রুমটায় ঢুকলো সে। নুহার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আবারও বেরিয়ে গেল দরজা লক করে। নুহা ভাবছে, কেমন আজীব মানুষ তো! নিজেই তো এনে বেঁধে রেখেছে, আবার নিজেই কেয়ার করছে। আস্ত শয়তান একটা। জাইরা সেই জায়গাতে আসছিল যেখানে নুহাকে রাখা হয়েছে। রাফি জাইরার কারের পিছু পিছু আসছিল। আরও অনেকক্ষণ ড্রাইভ করার পর জাইরা একটি ফার্ম হাউসের সামনে এসে গাড়ি থামালো। রাফি জাইরার থেকে কিছু দূরে গাড়ি থামালো। সাথে সাথে ফোনটা বের করে আফিফকে টেক্সট করে দিল। আফিফও দ্রুত বেগে বাইক চালিয়ে ছুটে আসতে লাগলো। জাইরা গাড়ি থেকে নেমে গিয়ে ঘরে ঢুকলো। সোহান সোফাতে বসেছিল। জাইরাকে দেখে উঠে দাঁড়ালো। ওই সস্তা মেয়েটা কোথায়? ভেতরে আছে। ওকে। জাইরা তার ব্যাগ থেকে একটি গান বের করলো। গানটি দেখে সোহান আঁতকে উঠল। ওয়েট দ্য হেল জাইরা, এটা কেন? জাইরা রাগে গজগজ করতে করতে উত্তর দিল, আই উইল কিল হার। নো জাইরা, কথা এটা ছিল না। আমরা জাস্ট ওকে ভয় দেখানোর জন্য এনেছি, দ্যাটস ইট। চুপ থাকো প্লিজ। তোমার ভয় দেখানো ছিল, তুমি দেখিয়ে ফেলেছ। আমি ভয় দেখে সময় নষ্ট করতে চাই না। ওই মেয়ে যদি থাকে তাহলে আমি কখনোই আফিফকে পাবো না। ওই মেয়েকে তো মরতেই হবে। নো জাইরা, আমি তোমাকে এমন কিছু করতে দেব না। জাইরা সোহানের কথায় কান্না দিয়ে হুড়মুড়িয়ে সেই রুমটিতে ঢুকে পড়ল। জাইরার পিছে পিছে সোহানও ঢুকল। নুহা তখন নিকাব খুলে ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছিল। জাইরা আর সোহান ঢুকেই নুহাকে এই অবস্থায় দেখে ফেলে। সোহান তো নুহার সেই মায়াময় মুখ দেখেই নুহাকে দেখে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু জাইরার রাগে হিংসায় গা জ্বলছে। নুহা তার চেয়ে বেশি সুন্দরী, এটা সে যেন মানতেই পারছে না। নুহা তাদেরকে দেখে আরও ভয় পেয়ে গেল। জাইরার হাতে গান দেখে সে আরও বেশি ভয় পাচ্ছিল। নুহা ভেবেই নিয়েছিল যে আজকে তার শেষ দিন। জাইরা নুহার দিকে গান পয়েন্ট করতেই সোহান এসে জাইরার সামনে দাঁড়ালো। নো জাইরা, আমি তোমাকে এটা করতে দেব না। সোহান, আমার সামনে থেকে সরো প্লিজ, অর আই উইল শুট ইউ টু। ওকে, শুট মি, তারপরও আমি ওর ক্ষতি করতে দেব না তোমাকে। নুহা চেয়ারে বসে নির্বাক হয়ে এসব দেখছে। সোহানের প্রতি যে তার এত রাগ হচ্ছিল, এই মুহূর্তে সোহানকে দেখে তা যেন নিমিষেই দূর হয়ে গেল। জাইরার রাগ যেন আরো বাড়ছে। ওই পতিতা মেয়ের জন্য নিজের জান দিতেও রাজি হয়ে গেল। কেমন জাদু করেছে মেয়েটা তোমাদেরকে! প্রথমে আফিফ আর এখন তুমি। জাইরা রাগে নুহার দিকে গান পয়েন্ট করে শুট করে দিল। নুহা দুহাত দিয়ে নিজের কান চেপে ধরল। কিছুক্ষণ পর চোখ খুলে দেখল সোহান এক হাত দিয়ে জাইরার গানটা উঁচিয়ে রেখেছে। সোহান এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে
নুহার হাত ধরে তাকে টেনে বের করে দিল। তারপর মাটি থেকে গানটি নিয়ে জাইরাকে সেই রুমে বাহির থেকে লক করে দিল। সেই মুহূর্তেই আফিফ আর রাফি গানের আওয়াজে ফার্ম হাউসের ভেতরে ঢুকলো। ঢুকে দেখল নুহা সোফায় বসে আছে আর সোহানের হাতে গান। আফিফের তা দেখে মাথা খারাপ হয়ে যায়। সে সোহানের কলার চেপে ধরে তাকে যেই না ঘুষি দিতে যাবে, নুহা আফিফকে আটকালো। আফিফ ছাড়ো ওকে, সোহান কিছুই করেনি, ছাড়ো। উল্টা আমাকে জাইরার হাত থেকে বাঁচিয়েছে। আফিফ, লিভ হিম। নুহার কথা শুনে আফিফ সোহানকে ছেড়ে দিল। সোহান বিষয়টা স্বাভাবিকভাবেই নিল। আফিফ সোহানকে জড়িয়ে ধরল হঠাৎ। আই এম সরি, থ্যাঙ্কস রে আমার নুহাকে বাঁচানোর জন্য। সোহানও আফিফকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। আফিফ সোহানকে ছেড়ে দিয়ে হুট করে নুহাকে জড়িয়ে ধরল। নুহা একটু লজ্জা পেল। সরি নুহা, আই এম সো সরি, প্লিজ মাফ করে দাও আমাকে। খুব ভালোবাসি তোমাকে, তোমাকে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আফিফের কথা শুনে নুহার দু চোখ ভরে আসে। সেও আফিফকে জড়িয়ে ধরে। হঠাৎ জাইরার চেঁচামেচিতে তাদের ঘোর কাটল। সোহান আর রাফি তাদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল। আফিফ আর নুহা কেমন যেন লজ্জায় পড়ে গেল। জাইরা তখনও দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করেই যাচ্ছে। সোহান গিয়ে দরজা খুলতেই জাইরা বের হয়ে তার কলার চেপে ধরল। সোহান রাগের মাথায় এক থাপ্পড় দিল জাইরাকে। তারপর তাকে টানতে টানতে নিয়ে বের হয়ে গেল। তাদের পিছে পিছে আফিফ, নুহা আর রাফিও বের হলো। সোহান জাইরাকে তার কারে নিয়ে বসে ড্রাইভ করে চলে গেল। রাফি তার বাইক নিয়ে রওনা হলো আর আফিফ নুহাকে বাইকে করে নিয়ে নুহাকে নিয়ে বেরিয়ে গেল। মাঝপথে বাইকটি হঠাৎ বন্ধ হয়ে গেল। নুহার আজকে ঝামেলায় পড়ে বাসায় ফিরতে খুব লেট হচ্ছিল। এটা কি হলো? বাইক থামলো কেন? আরে আমি থামাইনি, নিজে নিজেই থেমে গিয়েছে। তো স্টার্ট দাও কেন? হবে না স্টার্ট। কেন স্টার্ট হবে না? উফ, এমনিতেই আমার লেট হয়ে যাচ্ছে। দেখি স্টার্ট করো যেমনে পারো। আরে বললাম তো হবে না। কেন হবে না আজিব? তুমি আমাকে জড়িয়ে ধরে না বসলে স্টার্ট হবে না। হঠাৎ এই কথাটি শুনে নুহা অনেকটা লজ্জা পেল আর আফিফ মুচকি মুচকি হাসছে। আফিফ প্লিজ, ফাজলামো করো না, মামুনি খুব বকবে, প্লিজ। তুমি জড়িয়ে না ধরা অবধি বাইক এখান থেকে এক চুলও নড়বে না। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, প্লিজ চলো না, আমি বকুনি খাবো তো। এটা তুমি ডিসাইড করো, জড়িয়ে ধরবা নাকি বকুনি খাবা। নুহা অজ্ঞতা বাধ্য হয়ে আফিফের পেট জড়িয়ে ধরল। আফিফ খুশিতে গদগদ করতে করতে বলছে, আরো ভালো করে ধরো। নুহা এবার বিরক্ত হয়ে একদম শক্ত করে চেপে ধরল। হ্যাঁ, এবার ঠিক আছে, লাভ ইউ বউ। আফিফ বাইক স্টার্ট দিল। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যার কাছাকাছি। আফিফ নুহাকে মোড়ে নামিয়ে দিল। একেবারে ঘর পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। না না, মামুনি দেখলে কপালে খারাপই আছে। আমার তো প্রেম ভালোবাসার অনুমতি নেই। যদি জানে আমি প্রেম করছি তবে অনেক সমস্যায় পড়ব। আচ্ছা, তা না হয় বুঝলাম। তাহলে এক কাজ করা যায়, আমি রাতে আসব। মানে পরশুর মতো। নুহা এই কথাটিতে একটু বিব্রত বোধ করল। নিমিষেই তার মুখ কালো হয়ে গেল। আফিফ নুহার এক হাত নিজের হাতে নিয়ে বলল, আমি জানি তুমি কি ভাবছ, তবে আই প্রমিস নুহা, আজকের পর থেকে তোমার আর কোনো অন্য পুরুষের সাথে রাত কাটাতে হবে না। তোমাকে আর ধর্ষিত হতে হবে না, আমি সেই ব্যবস্থা করে দেব। আর তুমি তো সারাদিনই চোখের সামনে থাকবাই, কিন্তু তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। তাই রাতে আসবো আমি, রোজ গল্পগুজব করব, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, এইটুকুই। আর বাদবাকি যা হওয়ার সেটা বিয়ের পরে উসুল করব আমি। থ্যাংক ইউ আফিফ, আমার লাইফে আসার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। থ্যাঙ্কস টু ইউ, আমাকে আজকে জড়িয়ে ধরার জন্য। উফ, খালি ফাজলামো। আমি গেলাম, বাই, আল্লাহ হাফেজ, আর সাবধানে যেও। ওকে বাই, লাভ, টেক কেয়ার। নুহা ঘরে ঢুকতে দেখলো শবনম বেগম ঘুমিয়ে আছে। সে চুপচাপ উপরে যেতে নিলেই শবনম বেগম বলে উঠলেন, এত দেরি হইল কেন আজকা? ওই যে মামুনি। কি কাঁপতেছস কেন? কি হইলো? দেরি কইরা ফিরলি কেন আজকা? আরে তুমি ধমকাও কেন? বলতে দাও না। নবীনবরণের একটা অনুষ্ঠান হবে, সেটার কিছু টুকটাক কাজ ছিল, এর জন্যই দেরি হলো। আচ্ছা, তা না হয় বুঝলাম। তুই সকালে খালি পেটে গেছিলি কেন? নাস্তা খাস না কেন? আসলে দেরি হয়ে গেছিল তো তাই। দেখ নুহা, মা, খাউন দাউন নিয়া অবহেলা একদম করবি না, কইলাম।
তুই পড়ালেখা করস, কাম করস, তোর কত ধকল যায় জানোস তুই? তার উপর কালকে আসিল জ্বর, একটু নিজের খেয়াল তো রাখ। নুহা এক ধ্যানে শবনম বেগমের দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি। হঠাৎ সে শবনম বেগমকে জড়িয়ে ধরল। শবনম বেগম বুঝতে পারলেন কেন এমন করেছে সে। মামুনি, আমাকে বুঝি এত ভালোবাসো তুমি, এত আদর যত্ন করো আমার তুমি, মায়ের চেয়েও বেশি তুমি। আমার খুব ভাগ্য আমি তোমাকে পেয়েছি। তুই তো আমারই মাইয়া, আমার কলিজার টুকরা। তোর খেয়াল আমি না রাখলে কে রাখবো কত? এখন যা, ছাড় আমাকে, গোসল কইরা আয়। আমি খাওন দিতেছি, নিজের হাতে খাওয়াইয়া দিমু, যা। নুহা চোখ মুছে নিয়ে শবনম বেগমের গালে একটি চুমু দিয়ে চলে গেল। গোসল সেরে নুহা জানালার পাশে দাঁড়িয়ে চুল মুছছে, মুখে মিষ্টি একটি হাসি। আকাশের দিকে তাকিয়ে আছে, চোখের সামনে শুধু আফিফের চেহারা। একটু পরেই শবনম বেগম নুহাকে ডেকে পাঠালেন। নুহা গিয়ে দেখল শবনম বেগম ভাত মেখেছে। নুহাকে নিজ পাশে বসিয়ে তিনি লোকমা তুলে নুহাকে খাইয়ে দিচ্ছিলেন। এমন সময় আফিফ এসে ঢুকল। আফিফকে দেখা মাত্রই নুহার হিচকি উঠে গেল। আফিফের প্রচন্ড হাসি পাচ্ছিল নুহার অবস্থা দেখে। আরে কি হইল? ধর পানি খা। নুহা কাশতে কাশতে পানি খেয়ে নিল। এরপর এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। সে যেন পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। তারপর সিঁড়িতেই দাঁড়িয়ে ফোকর দিয়ে আফিফকে দেখতে লাগলো। এরপর চলে গেল তার ঘরে। শবনম বেগম আফিফকে বসতে বলে হাত ধুতে চলে গেলেন, আর আফিফ সোফায় বসে চারপাশ দেখতে লাগলো। একটু পরে শবনম বেগম এলেন, আর আফিফ বসা থেকে উঠে দাঁড়ালো। জি, দাঁড়াতে হইব না, আপনি বসেন। আচ্ছা। আফিফ আবার বসে পড়ল। তো কি, আবারও ওই মাইয়ার সাথে রাত কাটাইবেন? জি, আরেকটা কথা ছিল ওর ব্যাপারে। বলেন সাহেব। ওই মেয়েকে আজকের পর থেকে আর কারো সাথে সময় কাটাতে দিবেন না। আমি রোজ আসবো। এখন থেকে ওই মেয়ে শুধু আমার সাথেই যেন সময় কাটায়। যত টাকার দরকার আমি দেব, তার টেনশন করবেন না। জি আলহামদুলিল্লাহ, ওই মায়ার সাথে এমনিও বেশি কাউরে সময় কাটাইতে দেয় না। আমি খুব জরুরি না হইলে। কেন এমন কেন? বহু কারণ আছে সাহেব। ওই মাইয়া আমার নারী ছেড়া ধনের সমান, আর আপনার বেশি টাকা দেওয়ানোর দরকার নাই, পাওনাটুকুই দিলে হইব। নারী ছাড়া ধন হলে ওকে বাঁচিয়েও তো রাখতে পারেন এইসব থেকে। সেই চেষ্টা তো আমি করতেছি, ইনশাল্লাহ এক না একদিন ওরে এই চোরাবালি হইতে আমি মুক্ত কইরা দিব। আচ্ছা, তাহলে মনে রাখিয়েন যা বললাম। জি আচ্ছা নুহা, ও নুহা মা। শবনম বেগম নুহাকে ডাকা মাত্রই সে দৌড়ে এলো। জি মামুনি। যা, এই সাহেবরে নিয়ে যা, আর আজকের পর থেকে তোর কাছে শুধু উনিই আইব, আর কেউ না। নুহা মনে মনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আফিফের দিকে তাকিয়ে একটি শুভ্র হাসি দিল। আফিফ পলক ফেলে তাতে সাই দিল। নুহা আফিফকে নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই আফিফ নুহাকে টেনে খাটে বসালো। তারপর নিজের পকেটে কি যেন খুঁজতে লাগলো। কি খুঁজছো এভাবে হন্য হয়ে? আরে, তোমার জন্য কিছু এনেছিলাম। হ্যাঁ, এই তো পেয়েছি, দেখি, হাত দাও। নুহা হাত বাড়িয়ে দিতেই আফিফ নুহার হাতে একটি টিপের পাতা ধরিয়ে দিল। হরেক রকমের টিপ, আরেক দফা খোঁজাখুঁজি করে একটি কাজল, একটি লিপস্টিক, একজোড়া কানের দুল বের করে নুহার হাতে থামিয়ে দিল। এসবের কোনো দরকার ছিল না। না থাকলে নেই, আমার আনা দরকার ছিল, আমি নিয়ে এসেছি। তবে থ্যাংক ইউ। না, এভাবে থ্যাঙ্কস দিলে পোষাবে না। তো কিভাবে দিতে হবে? সে যে দেখাও আমাকে। এখন? জি, এক্ষুনি প্লিজ। আর হ্যাঁ, তোমাকে কাজল, টিপ, লিপস্টিক, দুলগুলি আমি পরিয়ে দিব। আচ্ছা। নুহা সেখান হতে উঠে আয়নার সামনে চলে গেল। চুলগুলো এখনো ভেজা। চুলগুলো সে এক পাশে এনে আছড়িয়ে আবারও ছেড়ে দিল। ঘন কালো পিঠময় ভেজা চুলগুলো যেন আফিফকে কাছে টানছে। আফিফ উঠে নুহার পেছনে গিয়ে দাঁড়ালো। নুহা হালকা সেজে আফিফের দিকে ফিরে দাঁড়ালো। আফিফের হাতে কাজল ধরিয়ে দিল। আফিফ সযত্নে নুহাকে কাজল পরিয়ে দিল। তারপর লিপস্টিক পরিয়ে দেওয়ার সময় নুহা চোখ বন্ধ করে নিল। আর আফিফের ইচ্ছে হচ্ছিল ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। এরপর নুহা আবারও ঘুরে দাঁড়ালো। আফিফের হাতে দুলগুলো তুলে দিল। আফিফ নুহার কানের পাশ থেকে চুল সরিয়ে দুল পরিয়ে দিল। তারপর নুহার কানের পেছনে একটি চুমু খেলো। নুহা যেন কেঁপে উঠল কিছুটা।
ঠিক সেভাবে অপর কানেও দুল পরিয়ে দিল। এবার একটি কালো টিপ নিয়ে নুহার কপালে লাগিয়ে দিয়ে কপালে লম্বা একটি চুমু দিল। নুহা পরম আবেশে আফিফের শার্ট খামচে ধরে রাখল। আফিফ নুহার কানের কাছে গিয়ে বলল, এভাবে খামচে ধরলে কিন্তু আমার কন্ট্রোল করতে কষ্ট হবে বউ। কথাটি শুনে নুহা অনেকটা লজ্জা পেয়ে সরে দাঁড়ালো, আর আফিফ হাসছে। নুহা বিরক্তি মাখানো স্বরে বলল, হ্যাঁ হাসো, আমাকে লজ্জা দিয়ে মজা পাও তাই না? হ্যাঁ খুব মজা পাই। তুমি না একটা বজ্জাত। আমি জানি। জানলে ভালো। নিজেই তো আমাকে খামচে ধরেছিলে, আবার তর্ক করছো। আবারও যা, কথাই বলবো না তোমার সাথে আর। নুহা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আফিফ নুহাকে কাছে টেনে নিল এক টানে। নুহা কিছুটা অপ্রস্তুত হয়ে আফিফের বুকের সাথে লেপ্টে গেল। আফিফ নুহার পরনের ওড়নাটি নিয়ে তার মাথায় বউয়ের মতো করে পরিয়ে দিল। তারপর নুহাকে আয়নার দিকে ফিরিয়ে বলল, এই মেয়ে, এটা কে জানো? এটা আমার বউ আফিফ আফসারের প্রিয়তমা। নুহা লজ্জায় লাল হয়ে মুখটা নিচু করে নিল। ইস, লজ্জা পেলে দেখি আমার বউটাকে আরো বেশি সুন্দর দেখায়। নুহা এবার আফিফের দিকে ফিরে তার বুকে মুখ লুকালো। আফিফ পরম ভালোবাসায় নুহাকে জড়িয়ে ধরল। সেই রাতে নুহা আর আফিফ সারা রাত গল্প করেছে। আফিফ নুহার ব্যাপারে অনেক কিছু জেনে নিল, আর নুহাও এইভাবে এক সপ্তাহ কেটে যায়। আফিফের ফাইনাল এক্সাম চলছে আর নুহাদের ক্লাস অফ। আফিফ দিনে এক্সাম দেয় আর রাত হলে নুহার কাছে আসে। নুহার সাথে বসে এক্সামের প্রিপারেশন নেয়। নুহাকেও কিছুটা হেল্প করলে নুহা এখন পতিতা জীবন থেকে অবসরপ্রাপ্ত। আফিফের সাথে দিনগুলো ভালোই কাটছিল তার। অপরদিকে নুহার এত সুখ দেখে তাদের পতিতালয়ের একজন হিংসায় জ্বলে পড়ে মরছিল। ময়না সবসময় চেয়েছে নুহার মতো হতে, কিন্তু পারেনি। শবনম বেগমের প্রিয় পাত্রী হতে চেয়েও হয়ে উঠতে পারেনি, কারণ শবনম বেগমের মনে শুধু নুহাই ছিল। তার কারণও অনেক আছে। নুহা বাকিদের চেয়ে সম্পূর্ণ আলাদা, তাই সবাই তাকে ভালোবাসে। কিন্তু ময়নার যেন চোখের বিষ নুহা, তাকে যেন সে সহ্যই করতে পারে না। তার উপর আফিফের কারণেও তার হিংসে হয়। ময়না ভাবে সেও এমন কোনো বড় লোকে রক্ষিতা হবে, কিন্তু তার কপাল নুহার মতো নয়। ময়না একদিন দোকানে যাওয়ার নাম করে বের হলো। এই সুযোগ এসে এলাকার গুন্ডা সেলিমের কাছে চলে আসলো। সেলিম আগে নুহার সাথে রাত কাটাতো, কিন্তু সে ছিল অত্যন্ত অত্যাচারী। সে নুহাকে নিজের রক্ষিতা বানাতে চেয়েছিল, কিন্তু শবনম বেগম দেননি। শবনম বেগম তাকে বলেছিল নুহাকে তিনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছেন। এরপরে সেলিম ও আর শবনম বেগমের কুঠিতে যায়নি, আর নুহাকেও কখনো দেখেনি। কিন্তু তার মনে এখনো নুহাকে ভোগ করার তৃষ্ণা রয়ে গিয়েছে। এটা ময়না এমনি সবাই ভালোভাবে জানে, তাই শবনম বেগম নুহাকে বাঁচিয়ে রাখেন সব সময়। সেলিম তখন ক্যারাম খেলায় ব্যস্ত ছিল। তার একজন চামচা তাকে এসে বলল, ভাই, একজন মাইয়া আসছে, আপনার লগে দেখা করবে কইতাছে। আচ্ছা, ওকে ভেতরে আসতে কও। ছেলেটি গিয়ে ময়নাকে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি ক্যাঠা? ভাই, আমি ময়না, চিনছেন আমারে? না, চিনি নাইকা। আমি স্বপ্নম বেগমের কুঠি থেকে আসছি। তো কও, কি কামে আইছো? ভাই, আপনাকে একখান খবর দেওয়ানের আসছিল। কেমন খবর? ভাই, নুহারে তো চিনেনি তাই না? হ, নোহারে চিনি। তা কি খবর ওর ব্যাপারে? ভাই, নুহা পতিতালয়ে আছে, তাও একজন বড় লোক সাহেবের রক্ষিতা হইয়া। সেলিম কথাটি শুনে প্রচণ্ড রেগে উঠল। কি কি কইলি? অথচ শাবনম আপা কইল নোহারে নাকি উনি বহু দূরে পাঠাইয়া দিয়েছে। স্বপ্নম আপা মিথ্যা কইছেন, আপনারে নুহা কুঠিতেই আইছিল। ময়না সেলিমকে সব খুলে বলল। সেলিম তো রেগে মেগে আগুন। আমি আজকাই যায় নোহারে তুইলা আনুম। নোহা শুধু আমার, ওকে আমি আমার কইরা নিমু। সেলিম নিজের দলবল নিয়ে মহুয়া পল্লীর উদ্দেশ্যে রওনা দিল। নুহা আফিফের সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। আজ এক্সাম কেমন হয়েছে? অনেক ভালো। কালকে এক্সাম আছে? না, নেই। আজকে সারা রাত গল্প করে কাটাবো, কিন্তু ঘুমাতে দিব না তোমাকে। এমনিতেও কোনো রাতে ঘুমাতে কি দিয়েছো? সারা রাতই তো বকবক করো। আজকে আরো বেশি করব। তো আসছো কখন? এতক্ষণে তো চলে আসার কথা, 8টা তো বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। একটা কাজে আটকা পড়েছি। আমার বউটা বুঝি আমায় মিস করছে? একদম না, তাড়াতাড়ি এসো কিন্তু। বাই।
নুহা কলটা রেখে দিয়ে একটু হাসলো। আফিফের পাগলামি দিন দিন বাড়ছে, আর এই পাগলামিগুলোই যেন নুহা বারবার তার প্রেমে পড়ে যায়। আফিফ যে তাকে সত্যি খুব ভালোবাসে তা সে এতদিন হাড়ে হাড়ে বুঝে গেছে। সেলিম তার দলবল নিয়ে হুড়মুড় করে কুটির ভেতরে ঢুকে পড়ল। শবনম বেগম সেলিমকে দেখে ঘাবড়ে গেলেন। কিরে, তুই এখানে কেন আইসোস? নুহারে নিয়ে যাইতে আইছি। নুহা এখানে নাই, তোর আমি আগেও কইছি। নুহারে আমি আরেক কুঠিতে পাঠাইয়া দিছি। মিথ্যা কইবা না শাবনম আপা, আমি জানি নুহা এই কুঠিতেই আছে। সোজাসুজি ওকে আমার কাছে দিয়ে দাও আপা, না হয় আমি রক্তারক্তি কাণ্ড ঘটায়া ফেলুম। খবরদার সেলিম, নুহার গায়ে হাতও দিবি না। তুই না হয় আমার থেকে খারাপ কেউ হইব না। আমারে বাধ্য করো না আপা, ওই উনারে ধরে রাখ। সেলিমের কথা শুনে তার লোকজনেরা শবনম বেগমকে ঘিরে ধরল। সেলিম উপরে চলে গেল নুহার রুমে। নুহা ঘুমিয়েছিল, তাই বাহিরের এত শোরগোল তার কানে যায়নি। ঘুমন্ত নুহাকে দেখে যেন সেলিমের লালসা আরও বেড়ে গেল। সে নুহার গায়ে হাত বোলাতে লাগলো। নুহা ভাবল হয়তো আফিফ। সে ঘুম হতে উঠতে উঠতে বলল, এসেছো তুমি? কিন্তু নুহা চোখ খুলে সেলিমকে নিজের এতটা কাছে দেখে প্রচণ্ড ভয় পেল। সেলিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে গায়ের কাপড় আর ওড়না ঠিক করে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি এখানে কেন? তোমারে নিয়ে যাইতে আইছি পাখি। মানে? মানে বুঝো নাই? তোমার আমার সাথে নিয়ে যামু, আমার রক্ষিতা বানায় রাখুম, চলো আমার সাথে। নুহা এই কথাটি শুনে যেন তার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। সে কেঁদে দিল, না না, আমি আপনার সাথে যাব না। তুই যাবি মানে? আমি তোরে নিয়ে যামু। সেলিম নুহার হাত ধরে টেনে হিচড়ে বের করে নিয়ে যেতে লাগলো। শবনম বেগম চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন নুহাকে ছেড়ে দিতে। সেলিম যেই না নুহাকে নিয়ে বের হবে, আফিফ এসে দরজায় দাঁড়ায়। আফিফ এসে দেখে সেলিম নুহার হাত ধরে টানছে, আর নুহা কেঁদে কেঁদে বলছে,